আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। বড় দেশ জাতি ও তাদের নেতাদের অনেক রকম স্বপ্ন থাকে। রাশিয়ার আছে, চীনের আছে, তুরস্কেরও আছে। রুশ চীনের স্বপ্নের কথা আমাদের অনেকেরই জানা। তুরস্কের এই স্বপ্ন মধ্য এশিয়াকে ঘিরে। তুর্কি ভাষী এই অঞ্চলকে একসাথে নিয়ে এসেছে। আজ আমরা আলোচনা করব মধ্য এশিয়াকে ঘিরে তুরস্কের স্বপ্নের কথা। মধ্য এশিয়ায় তুরস্ক উদীয়মান দেশ হিসাবে অবস্থান করছে প্রায় ৩ দশকের মতো। কিন্তু উভয়ের মাঝে জাতিগত সম্পর্ক অনাদিকালের। ১০০০ বছরেরও বেশি কাল আগে মধ্য এশিয়ার বিস্তীর্ণ প্রান্তরে বসতি স্থাপন করে তুর্কি জনগোষ্ঠী। এটা আজকের আধুনিক তুরস্কের আনাতোলিয়ান ভূভাগে তাদের থিতু হওয়ারও আগের কথা। সেই হিসেবে আজকে তুরস্ক ও মধ্য এশিয়ান দেশগুলো একই বিশাল জনগোষ্ঠীরই অংশ। ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে সাইবেরিয়া পর্যন্ত নানা গোত্র ও ভাষা গোষ্ঠীতে বিভক্ত হয়ে ছড়িয়ে আছে যারা, তারা আসলে তুর্কি জাতিরই মানুষ। তুর্কি ভাষা পরিবারে আছে ৩০টির বেশি ভাষা। এসব ভাষায় কথা বলে ১৭০ মিলিয়ন মানুষ। তুরস্কের বাইরেও তুর্কি বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর ৫টি দেশ রয়েছে: আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। এর বাইরে পূর্ব রাশিয়া ও পশ্চিম চীনে রয়েছে সংখ্যালঘু তুর্কি জনগোষ্ঠী। উনিশ শতকে জাতীয়তাবাদী ভাবধারা প্যান তুর্কিজমকে পৃষ্ঠপোষকতা দেয় ওসমানীয় সাম্রাজ্য। যদিও তখন মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার করেছে উদীয়মান শক্তি রাশিয়া, আর তাদের সাথে কিছুতে পেরে উঠছে না ক্ষীয়মান ওসমানীয় সাম্রাজ্য। ১৯৯৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরই তুরস্কের সামনে আবার সুযোগ আসে। একবিংশ শতাব্দীর সামনে দাঁড়িয়ে তুরস্ক তখন আত্মবিশ্বাসে ভরপুর। তারা তখন শুধু সম্পদশালী নয়, তুর্কি জাতির দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ ও সবচাইতে ক্ষমতাশালী। এই প্রতাপের বলে তারা মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার করতে, অর্থনৈতিক সহায়তা বাড়াতে এবং নিজেদের নেতৃত্বের আসনে আসীন করতে এগিয়ে আসতে থাকে। দশকের পর দশক সোভিয়েত শাসনে থেকে মধ্য এশিয়ার দেশগুলো বেশ ভালোভাবেই রুশীকরণ ও ধর্মবিমুখ হয়ে গেছে। ওই আমলে কয়েকটি মধ্য এশীয় প্রজাতন্ত্রের কতিপয় নেতা কখনোই তুরস্ককে পুরোপুরি বিশ্বাস করতেন না। কিন্তু সোভিয়েতের পতনের পর ওসব নেতার স্থলাভিষিক্ত হয়েছেন তারা নতুন প্রজন্মের জাতীয়তাবাদী তুর্কিপন্থী এলিট। তারা নিজেদের তুর্কি জাতিভুক্তই মনে করেন, যা তুরস্কের জন্য একটি সুসংবাদ। এই মনোভাবকে ঘিরে মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে জোটবদ্ধ একটি বলয় গড়ে তুলেছে তুরস্ক। মধ্য এশিয়ার দেশগুলোর স্বাধীনতাকে তুরস্ক সর্বপ্রথম স্বীকৃতি দেয়। ১৯৯০ দশকের গোড়ার দিকে তুরস্ক ওই অঞ্চলে নিজ স্বার্থ সুরক্ষার তাগিদে এসব দেশের সাথে দ্রুত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে একটি হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিল গঠন করে। তুরস্কের প্রভাবের প্রধান দিক হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ ও সফট পাওয়ার বা আর্থ সাংস্কৃতিক প্রাধান্য। সোভিয়েত উত্তর সময়ের মধ্যে এশিয়ায় নিজের ব্র্যান্ড তৈরির কাজে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে তুরস্ক। সেসব দেশে তুর্কি টেলিভিশন ও সংবাদপত্র চালু হয়। তুরস্কে পড়াশোনার জন্য মধ্য এশিয়ার শিক্ষার্থীদের বিপুল হারে বৃত্তি দেওয়া হয়। তুর্কিরা মধ্য এশিয়াকে তাদের দীর্ঘদিনের হারানো ভাই হিসেবে আর নতুন সময়কে পুনর্মিলনের সুযোগ হিসেবে দেখতে থাকে। শুধু তাই নয়, এসব দেশের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে তুরস্ক। আজারবাইজানের সাথে আর্মেনিয়ার যুদ্ধে তুরস্ক প্রমাণ রেখেছে এই বন্ধু দেশগুলোর পেছনে কিভাবে দাঁড়াবে তুরস্ক। তুর্কির সমরাস্ত্র ও ড্রোনের ক্রেতা এখন মধ্য এশিয়ার এসব দেশ। শুধু সমরাস্ত্র সরবরাহ নয়, যৌথ মহড়া হয় নিয়মিত। এসব দেশে তুরস্কের সেনা কর্মকর্তারা প্রশিক্ষণের সাথেও জড়িত। ওই অঞ্চলে অসংখ্য তুর্কি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়। এর মাঝে উল্লেখযোগ্য একটি হল কাজাখস্তানের টার্কিশ কাজাক ইন্টারন্যাশনাল হোকা আহমেদ ইয়েসেভি ইউনিভার্সিটি। ২০,০০০ শিক্ষার্থী নিয়ে এটি এখন ওই দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এছাড়া রাজধানী আলমাতিতে আছে ২৮টি কাজাক টার্কিশ হাই স্কুল, একটি বিশ্ববিদ্যালয়, একটি প্রাইমারি স্কুল এবং একটি তুর্কি ভাষা শিক্ষা কেন্দ্র।
কিরগিজস্তানের অন্যতম অভিজাত বিশ্ববিদ্যালয় মানস ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তুরস্কের অর্থানুকূল্যে। সে দেশের রাজধানী বিশকেকে সর্বত্র ছড়িয়ে আছে অসংখ্য টার্কিশ হাই স্কুল ও তুর্কি ভাষা শিক্ষা কেন্দ্র। এর চাইতেও বেশি আছে তুর্কি কাবাব ঘর ও খাবার ঘর। 1992 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে তুর্কি ভাষী দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন। এর থেকেই উদ্ভব হয়েছে একটি শক্তিশালী জোট, দ্য টার্কিক কাউন্সিলের। 2009 সালের অক্টোবর মাসে এর যাত্রা শুরু হয়। এর সচিবালয় স্থাপিত হয় তুরস্কের ইস্তাম্বুলে। ইতিহাসে প্রথমবারের মতো তুর্কি জাতিগোষ্ঠীর দেশগুলো স্বেচ্ছায় এ কাউন্সিলের মাধ্যমে জোটবদ্ধ হয়। এবছর ওই কাউন্সিলের সম্মেলনে নাম পরিবর্তন করে রাখা হয়েছে অর্গানাইজেশন অফ টার্কিক স্টেট। অর্গানাইজেশন অব টার্কিক স্টেট এবার 2040 সালের একটি ভিশন ঘোষণা করেছে। এর সদস্য দেশগুলোর মিলিত জনসংখ্যা 144 মিলিয়নেরও বেশি। এসব দেশের মোট আয়তন 40 লাখ বর্গ কিলোমিটার আর মোট জিডিপি 1.13 ট্রিলিয়ন মার্কিন ডলার। এমনিতেই মধ্য এশিয়া থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ তুরস্কে বেড়াতে আসে। তার উপর মধ্য এশিয়ার সব দেশ থেকে আগতদের ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স মধ্য এশিয়ার সব বড় বড় নগরীতে ফ্লাইট পরিচালনা তো করেই, এমনকি অনেক ছোট শহরে তাদের যাতায়াত রয়েছে। তুরস্কের কিছু ব্যবসা সাশ্রয়ী বিমান সংস্থাও ফ্লাইট পরিচালনা করছে মধ্য এশিয়ায়। মধ্য এশিয়া অভিযানে পিছিয়ে নেই তুরস্কের সংস্কৃতি ও মিডিয়াও। মধ্য এশিয়ায় বেসরকারি চ্যানেলগুলো প্রতিদিন দেখিয়ে চলছে তুর্কি নাটক, মিউজিক ভিডিও, সিনেমা ও নিউজ বুলেটিন। সংবাদ প্রচার করা হয় তুর্কি ও স্থানীয় উভয় ভাষায়, তবে আজারবাইজানের সংবাদ পাঠ করা হয় কেবলই তুর্কি ভাষায়। অনুবাদের সাহায্য ছাড়াই স্থানীয় লোকজন তা সহজে বুঝতে পারে। তুরস্ক হয়তো এই মুহূর্তে এবং নিকট ভবিষ্যতেও মধ্য এশিয়ায় রাশিয়া ও চীনের মতো প্রভাব বিস্তারকারী দেশ হতে পারবে না, কারণ মস্কোর শেকড় এখানে অনেক গভীরে প্রথিত আর বেইজিংয়ের আছে পকেট ভর্তি টাকা। তুরস্ক যে এই দিকটি বোঝে না তা নয়, এখনই কিছু করে বসাটা তুরস্কের লক্ষ্য নয়, তাদের দৃষ্টি সুদূরে। মধ্য এশিয়া হচ্ছে সেই এলাকা যেখানে রাশিয়া দীর্ঘকাল কর্তৃত্ব করেছে আর চীন এখন প্রবেশের পথ তৈরি করছে। আর এখানেই তুরস্ক আর তার জাতি ভাইদের সামনে নিজেদের তুলে ধরছে ওদের বিকল্প হিসেবে। তুরস্ক এখন বিশ্বের 17তম বৃহৎ অর্থনীতি। সে দেশের আত্মবিশ্বাসে ভরপুর প্রেসিডেন্ট এরদোয়ান ও তার একে পার্টি আমেরিকা বা রাশিয়া কাউকেই ভয় না পেয়ে মধ্যপ্রাচ্যে পাওয়ার গেম খেলে চলেছেন আর খুব নীরবে বানিয়ে চলেছেন মধ্য এশিয়ার প্রবেশের পথ। মধ্য এশিয়ার জনগোষ্ঠীর সাথে তুরস্কের ছিন্ন হওয়া সম্পর্ক নিবিড় করার দিকে দেশটির মনোযোগ বেশি। একটি বিস্তীর্ণ টার্কিক ওয়ার্ল্ড গঠনের দিকে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে মস্কোর রুশ কি মির বা রাশিয়ান ওয়ার্ল্ড এবং বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্য এশিয়াকে সম্পৃক্ত করার বিপরীতে তুরস্কের এই পরিকল্পনা, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট গঠনের নামে এই পরিকল্পনা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।